সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। সময়টা গ্রীষ্মকাল, যখন সূর্য নীল জলে স্বর্ণালী আভা ছড়াতো। জাংকুক যখন তার বয়স মাত্র 10, দুরন্ত এক বালক বাবার সাথে একটি নির্জন সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিল। ঢেউয়ের ফাঁকে খেলা করতে করতে সে একটি ছোট পাথরের খাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে একটি দৃশ্য তার চোখ ধাঁধিয়ে দেয়। স্বচ্ছ জলের কিনারে বসে আছে এক অদ্ভুত মেয়ে, যার নিচের অংশ মানুষের নয়, ঝলমলে মাছের মতো আশযুক্ত রূপালী লেজ। ভয়ে জাংকুকের শরীর কেঁপে ওঠে। সে চিৎকার করে ওঠে, কে তুমি? মেয়েটিতে ভয় পেয়ে দ্রুত নিজেকে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার লেজ পাথরে আটকে যায়। জাংকুক ভয় কাটিয়ে কৌতূহল মেটাতে মেয়েটির কাছে যায়। তখন তে সামান্য ভয় নিয়ে বলে ওঠে, তুমি কি মানুষ? তুমি আমাকে আঘাত করবে? জাংকুক মাথা নেড়ে বলে ওঠে, না, আমি তোমাকে আঘাত করব না। আমি জাংকুক। তুমি কি সত্যিই জলপরি? কিন্তু জলপরি তো বড় হয়, তুমি তো দেখছি আমার বয়সী। এতে তের ভয় কেটে যায় আর বলে ওঠে, হ্যাঁ, বড় জলপরি হচ্ছে আমার মা বাবারা, যারা বয়সে বড়, কিন্তু আমি তো ছোট। তুমি কি সত্যিই জলপরি? তে একটু হেসে বলে, হ্যাঁ, আমি জলপরি। আমার নাম তে, কিন্তু এটা কাউকে বলো না। মানুষরা আমাদের ভয় পায় অথবা আমাদের বন্দি করে রাখে। ছোট জাংকুক আশ্বস্ত করে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সে কাউকে কিচ্ছু বলবে না। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। জাংকুক প্রতিদিন গোপনে তের সাথে দেখা করত। তারা সাগরের গল্প, মানুষের জগতের গল্প করত, তাকে সাগরের গভীরের রহস্য বলতো। জাংকুক তাকে আকাশের তারা আর ডাঙার খেলার কথা শোনাতো। একদিন জাংকুকের ছুটির মেয়াদ শেষ হয়ে আসে। বাবার সাথে সে কানাডা চলে যাবে উচ্চশিক্ষার জন্য। বিদায়ের দিন জাংকুক তার পকেট থেকে একটি ছোট গোলাপি মুক্তার মালা বের করে। এটা তোমার জন্য এনেছি, জানি না আবার আমাদের কবে দেখা হবে, কিন্তু এটা রেখে দিও যত্ন করে। এটা আমি আমার বন্ধুত্ব থেকে দিলাম, যখনই আমাকে মনে পড়বে এটা দেখবে। তের চোখে জল চলে আসে। এতদিন জাংকুকের সাথে তার সময় ভালোই কাটছিল, খেলার সাথী হয়ে উঠছিল, কিন্তু এখন আবার সে একা হয়ে যাবে। তারপর সে মুখ ফুটে বলে ওঠে, আচ্ছা, তুমি সাবধানে যেও, আমি এটা যত্ন করে রেখে দিব আমার কাছে। জাংকুক চলে যায়। দীর্ঘ 15 বছর পর জাংকুক এখন আর সেই ছোট্ট বালকটি নেই। এখন সে একজন সফল এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী, যিনি কানাডায় উচ্চশিক্ষা শেষ করে নিজের দেশে ফিরে এসেছে। কিন্তু তার মনের গভীরে সেই জলপরি বন্ধুটি এখনো রয়ে গেছে। প্রথমে সেই নির্জন সৈকতে যায়। জায়গাটা একই আছে, কিন্তু তেই নেই। জাংকুক ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে, তাকে খোঁজে। তে, আমি ফিরে এসেছি, তুমি কোথায়? একাকী সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকে। সে প্রতিদিন আসে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। হতাশা জাংকুককে গ্রাস করে। সে ভাবতে শুরু করে, হয়তো সেটা শৈশবের একটি সুন্দর কল্পনা ছিল, হয়তো তে শুধু একটি তার স্বপ্ন। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতে জাংকুক তার বন্ধুদের সাথে বিলাসবহুল একটি বিচ রিসোর্টে আসে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন জাংকুক অস্থিরতায় একা সমুদ্র সৈকতে হাঁটতে বের হয়। আলো আধারের খেলায় ঢেউয়ের খুব কাছে সে একটি মানবাকৃতির ছায়া দেখতে পায়। কাছে গিয়ে দেখে একটি মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার শরীর ভিজে, চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে। দ্রুত জাংকুক মেয়েটির চুল সরিয়ে মুখটি দেখলো। তার হৃদয় ভর্তি থেমে গেল। মেয়েটি অসম্ভব সুন্দর, একটি অদ্ভুত জলজ নীল রঙের পোশাক পরা, যা দেখে মনে হচ্ছিল এটি হয়তো এখানে নয়। কি হয়েছে মেয়েটার? এক মুহূর্ত দেরি না করে জাংকুক মেয়েটাকে আলতো করে কোলে তুলে নিল। মেয়েটির দেহ বরফের মতো ঠান্ডা এবং তার ত্বকে চাঁদের আলো পরে এক স্নিগ্ধ মায়াবী আভা তৈরি করছিল। সে দ্রুত তার রিসোর্টের বিলাসবহুল কক্ষে নিয়ে যায়। সে তার বিশ্বস্ত মহিলা কর্মীদের ডেকে দ্রুত তার পোশাক পরিবর্তন করিয়ে শুকনো কাপড় পরানোর এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরের দিন সকালে যখন মেয়েটির জ্ঞান ফেরে, তখন জাংকুক এবং তার বন্ধুরা সবাই কৌতূহলী চোখে তার দিকে তাকিয়েছিল। মেয়েটি চোখ খুলে প্রথম জাংকুককে দেখে ভয় পেয়ে যায়। হাই, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? রাতে সমুদ্র সৈকতে কি করছিলে? জাংকুকের একটা বন্ধু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে। তুমি কি বোবা, কথা বলতে পারো না? আরেকজন জিজ্ঞাসা করে বসলো। তে তখন মাথা নাড়িয়ে না বলে। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? তে শুধু আতঙ্কিত চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।
মনে মনে ভাবছিল তার ছোটবেলার মায়ের সতর্কবাণী, মানুষ জলপরীদের ঘৃণা করে, ধরে নিয়ে যায় বা মেরে ফেলে। তে তখন মনে মনে ভাবতে থাকে, আমি কিছু বলতে পারবো না। আমি যদি বলি আমি জলপরী, এরা আমাকে ধরে রাখবে, না হয় আমাকে মেরে ফেলবে। সে নিশ্চুপ থাকে, শুধু মাথা নাড়ে। জাংকুক শান্ত ও নরম কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, ভয় পেও না। তুমি কি সব ভুলে গেছো? উত্তরে তে কিছুই বলে না। জাংকুক আবার বলে ওঠে, আমার মনে হয় তুমি ধাক্কা খেয়েছো। তুমি যদি নাম বলতে না চাও, আমি তোমাকে একটা নাম দেব। জাংকুক এক মুহূর্ত চিন্তা করলো, তারপর তার মুখে সেই পুরোনো দিনের এক মায়া ভরা হাসি ফুটে উঠল। সেই ছোট্ট জলপরীর কথা ভেবেই তার মুখে শুধু একটা নামই আসলো, তে। আমি তোমাকে তে নামে ডাকবো। তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমাকে আগে কোথাও দেখেছি। তে শুধু অবাক চোখে তাকিয়ে থাকে। তার নাম আসলেই তো তে। তোমার কি কেউ নেই? তাহলে আমরা বাড়িতে দিয়ে আসবো। তুমি একা সমুদ্র সৈকতে কি করছিলে এত রাতে? উত্তরে তে কিছুই বলে না। জাংকুকের বন্ধুরা যখন তের চুপ থাকা নিয়ে হাসাহাসি করছে, তখন জাংকুক নিশ্চিত এই মেয়েটির কেউ নেই। সে তাকে একা ফেলে যেতে পারে না। সে সিদ্ধান্ত নিল এবং দৃঢ়তার সাথে বলল, তুমি আমার সাথে চলো। যতক্ষণ না তোমার সব মনে পড়ছে, ততক্ষণ তুমি আমার বাড়িতে থাকবে। আমি তোমার খেয়াল রাখবো। তে যদিও ভয় পেয়েছিল, কিন্তু জাংকুকের চোখে সেই গভীর মমতা তাকে মানিয়ে নিতে বাধ্য করলো। জাংকুকের বিশাল বড় বাড়িতে সে একাই থাকতো। আর কিছু মেড, তার মা বাবা এখন অবশ্য দেশে নেই, তারা এখন বিদেশে আছে। তারা যথেষ্ট উচ্চবিত্তশালী, তাদের বেশিরভাগ সময় কাটানো হয় বাহিরে। জাংকুকের বিলাসবহুল প্রাসাদের নিচেকে এক বিশাল সমুদ্রে ভেসে থাকা ছোট নৌকার মতো অনুভব করতে প্রতিটি নতুন দিনের আলো তার কাছে সন্দেহ নিয়ে আসতো। তাকে কি মানুষ ভুলে যাবে, নাকি সত্য জানলে তারা তাকে বন্দি করবে? তার জলপরী মায়ের সতর্কতা তার কানে বারবার বাজত। ডাঙার মানুষদের আবেগ অনেক ক্ষণস্থায়ী, কিন্তু তাদের লোভ অনেক দীর্ঘস্থায়ী। তে এসব কথা ভাবতে ভাবতেই অতীতে ডুব দিল। তার মা বাবাকে মানুষেরাই ধরে মেরে ফেলেছে। সে জীবন বাঁচাতে পালাতে গিয়েছিল, কিন্তু তখনই ঢেউয়ের সাথে সাথে সমুদ্র সৈকতে কিভাবে যেন এসে পড়ে। জ্ঞান ফিরিয়ে দেখতে পারে সে একটি বিলাসবহুল রুমে রয়েছে। বাবা মায়ের কথা মনে পড়তেই তার মনটা খারাপ হয়ে যায়। মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়। সকালবেলা জাংকুক লক্ষ্য করলো খাবার টেবিলে তে আসেনি। সে চিন্তিত হয়ে তের কক্ষে প্রবেশ করলো। তে তখন কাঁচের জানলার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে সমুদ্রের ওপার দেখতে চাইছে। জাংকুক দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল। এভাবে কতক্ষণ তাকিয়েছিল তার খেয়াল নেই। হুশ ফিরতেই জিজ্ঞাসা করলো, তে, তুমি কি ঠিক আছো? আমার মনে হয় তুমি গতকাল রাত থেকেও কিছু খাওনি। তোমার শরীর খারাপ লাগছে? তে ফিরে তাকায় জাংকুকের দিকে, চোখে গভীর ক্লান্তি ও ভয়। আমার খিদে নেই। আমি শুধু ভাবছিলাম আমি এখানে কতদিন থাকতে পারি। আমি তো আপনার জীবনে একজন অচেনা মানুষ। আপনার কোনো সমস্যা হচ্ছে না? আপনি কি বিরক্ত হচ্ছেন? জাংকুক ধীরে ধীরে তের কাছে এসে তের হাত নিজের মুঠোতে নিয়ে বলে, সমস্যা? তে, তুমি আমার জীবনে এসেছো, এটা কোনো সমস্যা নয়, এটা আমার ভাগ্য। আর বিরক্ত? আমি বরং তোমার পাশে না থাকলে বেশি অস্থির থাকি। তুমি যতক্ষণ খুশি এখানে থাকতে পারো, তবে তোমার কাছে একটা জিনিস চাইবো। তে ভয়ে কেঁপে ওঠে। জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। কি কি নিতে হবে আমার? জাংকুক হালকা হাসে। তোমার বিশ্বাস, শুধু সেটাই আমার চাই। আমি তোমার পরিচয়, তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। আমি শুধু তোমাকে রক্ষা করব। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে? তুমি কি বিশ্বাস করবে যে আমি বাকি মানুষদের মতো নই? তে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ নামিয়ে বলে, আমি চেষ্টা করব জাংকুক। আমার জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ আমার জগৎ বিশ্বাস করতে শেখায়নি। জাংকুকের এই নিঃশর্ত প্রতিশ্রুতি তের মনের সমস্ত বাঁধন আলগা করে দেয়। সে বুঝতে পারে এই মানুষটির মধ্যে এক জটিল সরলতা আছে। সে ধীরে ধীরে সহজ হতে শুরু করে। জাংকুকের নিঃস্বার্থ যত্ন ধীরে ধীরে গভীর প্রেমের রূপ নেয়। কিন্তু জাংকুকের ঘনিষ্ঠ বৃত্তে এই নতুন সমীকরণ কারো কারোর জন্য অসহনীয় ছিল। লিজা। জাংকুকের প্রতি তার দুর্বলতা রয়েছে, পাশাপাশি তারা
বিজনেস পার্টনারও। বিজনেসের বাইরে তাদের সুন্দর একটা বন্ধুত্বও আছে। সে প্রায়শই জাংকুকের বাড়িতে আসতো। তেকে সে মেনে নিতে পারছিল না। বিকেল বেলা তে তখন বাগানে শান্তভাবে বসেছিল। ঠিক তখনই লিজা বাড়িতে প্রবেশ করে আর তেকে দেখে তের সামনে এগিয়ে যায়। তার চোখে তীব্র ঘৃণা। তুমি কি ভাবছো তে? এই বিশাল বাড়ি, এই বিলাসিতা, এগুলো তোমার অভিনয় করে পাওয়া উচিত। জাংকুক সাময়িক কৌতূহলে তোমাকে রেখেছে। তুমি জানো, তুমি হয়তো কোনো মানসিক রোগী, কোনো স্মৃতির ভ্রষ্ট পথের মেয়ে। ওর প্রতিটা মূল্যবান মুহূর্ত এখন তোমার পেছনে নষ্ট হচ্ছে। তে মাথা তুলে শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টিতে, মিস লিজা, আমার অতীত নিয়ে আপনার তো আগ্রহ কেন? আমি জাংকুককে কিছু জিজ্ঞাসা করিনি, তিনিও আমাকে কিছু জিজ্ঞাসা করেননি। আমার উদ্দেশ্য খুব সাধারণ। যতদিন এখানে আছি ততদিন নিজেকে নিরাপদ রাখা। কেন আপনি আমাকে এত ভয় দেখাচ্ছেন? নিরাপত্তা মাই ফুড। তুমি ওর আবেগ নিয়ে খেলছো। তুমি কি মনে করো আমি দেখি না সে কিভাবে তোমার জন্য সব নিয়ম ভেঙে দিচ্ছে? জাংকুকের মতো একজন সফল ক্ষমতাধর পুরুষকে কোনো সাধারণ মেয়ে বেশিক্ষণ প্রতারিত করতে পারে না। আমি তোমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেব। আমি ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তুমি নও। আমার অবস্থান কি তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। জাংকুক আমার প্রতি দয়া দেখিয়েছেন। আপনি যদি জাংকুককে সত্যিই ভালোবাসেন তবে আপনি তার মনকে এত বিষাক্ত করবেন না। দয়া করে আমাকে শান্তিতে থাকতে দিন। লিজা আর ভিতরে যায় না, রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। কিন্তু ঘটনাটি জাংকুকের কাছে পৌঁছাতে দেরি হয় না। পরের দিন সে তৎক্ষণাৎ লিজাকে তার অফিসে ডেকে পাঠায়। টেবিলে হাত রেখে শান্ত কিন্তু শীতল নিয়ন্ত্রণকারী কণ্ঠে বলে, লিজা, আমি তোমাকে সতর্ক করেছিলাম। তেকে অপমান করার বা তাকে ভয় দেখানোর কোনো অধিকার তোমার নেই। তুমি আমার অনুমতি ছাড়া তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি জাংকুক। আমি তোমাকে তোমার ভালো মন্দ নিয়ে সতর্ক করছি। এই মেয়েটা কে? ওর কোনো অতীত নেই, কোনো ঠিকানা নেই। ও আমাদের ব্যবসার জন্য তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। কেন তুমি আমার কথা শুনছো না? এটা একটা ফাঁদ হয়তো। তুমি ওর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছো। তে আমার কাছে কোনো বিপদ নাই লিজা। ও একটা ছোট নিষ্পাপ বাচ্চার মতো যে তার কিছুই মনে করতে পারছে না। তোমার ঈর্ষা আমার কাছে স্পষ্ট। তুমি আমার বন্ধু, কিন্তু যদি তুমি তেকে আর একবারও কিছু বলো তবে আমি আর তোমার সাথে কাজ করতে পারবো না। আমার জীবনে কে থাকবে সেই সিদ্ধান্ত আমি নিব। তোমার ঈর্ষা তোমার কাছে রেখো। তেকে কখনোই কিছু বলার সাহস দেখাতে এসো না। রাতের বেলা জাংকুক স্টাডি রুমে কাজ করার সময় ক্লান্তিতে কফি খেতে ভুলে যায়। তে এতদিনে জাংকুকের মোটামুটি সব স্বভাবে জানে। সে জাংকুকে নিজে থেকে কফি দিতে গেল। তে সাবধানে কফি মুখটি ডেস্কের এক পাশে রাখছিল। ঠিক সেই মুহূর্তে জাংকুক ক্লান্তিতে দ্রুত চেয়ার থেকে উঠে আসে। ঠিক তখনই তের পরনের কাপড়ের সাথে মগের হ্যান্ডেল আটকে যায় আর সে টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে। স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে জাংকুক তাকে দ্রুত ধরার জন্য হাত বাড়ায়। ঠিক সেই সময় তাদের অধর বিদ্যুৎ স্পর্শের মতো একে অপরের সাথে আকস্মিকভাবে লেগে যায়। মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে যায়। জাংকুকের হাত তের কোমরে শক্তভাবে চেপে বসে। তাদের চোখ একে অপরের দিকে স্থির, হৃদস্পন্দন তীব্র। সাথে সাথে তারা দুজন দূরে সরে যায়। তে, আমি দুঃখিত। কিভাবে কি হয়ে গেল? সরি, তুমি আঘাত পাওনি তো? লজ্জায় তের মুখ লাল হয়ে যায়। মাথা নিচু করে বলে ওঠে, না না, এটা একটা দুর্ঘটনা আর আমি ঠিক আছি। বলে সে দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তার হৃদয় দ্রুত ধড়ফড় করছিল। জাংকুক তাকে যেতে দিল না। সে তের দু হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিল। আমি জানি তুমি ভয় পাচ্ছ। তুমি আমাকে বিশ্বাস করতে পারো তে। তোমাকে প্রথম দেখার পর থেকেই তোমাকে আমার মনে গেঁথে রেখেছি। তোমার এই নীরবতা, তোমার বাচ্চা মেয়ে, তোমাকে দেখলে মনে হয় একটা নিষ্পাপ শিশু। তোমার চোখের গভীরতা আমাকে পাগল করে দেয়। তুমি আমার কাছে আর অতিথি নও। লিজা ঠিক বলেছিল, আমি তোমার প্রেমে পড়েছি। তে জাংকুককে ধাক্কা দিয়ে দূরে সরে যায়, দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার হৃদয় এক অব্যক্ত রহস্যে জর্জরিত। আসম্বিক চুম্বনের পর জাংকুক এবং তের সম্পর্ক এক নতুন অস্থির স্তরে পৌঁছেছিল। তে জাংকুককে এড়িয়ে চলতে শুরু করে, কারণ সে জানে তার হৃদয়ে নিয়ন্ত্রণ হারানোর অর্থ তার জীবন এবং তার জলজ জগতের গোপনীয়তা হারানোর ঝুঁকি। অন্যদিকে জাংকুক এখন তের নীরবতাকে তার প্রেমের প্রত্যাখ্যান হিসেবে
দেখতে শুরু করেছে, যা তার ভেতরের ঈর্ষা ও অধিকার বোধকে আরো বাড়িয়ে তুলছে। তের শরীরের জলজ চাহিদা প্রতিদিন বাড়ছিল। এখানে শুষ্ক বাতাস তার ত্বকের জন্য অসহনীয় হয়ে উঠছিল। সে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন গোপনে বাড়ির ইনডোর সুইমিং পুলের দিকে যেত। একদিন গভীর রাতে তে নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। তার পরনে ছিল একটা সাদা টি শার্ট আর প্যান্ট। সুইমিং পুলের কাছে এসে সে নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই। দ্রুত পোশাক পরিবর্তন করে সে ঠান্ডা জলে নিজেকে সমর্পণ করলো। জলে ডুব দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আহ, এত শান্তি! এই জল ছাড়া আমি বাঁচতেই পারতাম না। এইদিকে জাংকুকের মনে অস্থিরতা বাড়তে থাকে। তার মাঝে মাঝে মনে হয় তে সবকিছুই জানে আর সবকিছু তের মনে আছে, কিন্তু তারপর না জানার ভান করে। সে মূলত দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কেন তে তার কাছ থেকে দূরে থাকতে চায়? তের মধ্যে অনেক বিষয়াদি আছে যা তাকে কৌতূহলী করে তোলে। সে গোপনে তার বাড়িতে তের গতিবিধির উপর নজর রাখা শুরু করে। সে তার ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরাগুলো রাতে তের কক্ষের দিকে ফোকাস করে রাখে। সেই রাতে জাংকুক তার স্টাডি রুমে সিসিটিভি ফুটেজ দেখছিল। সে দেখলো তে তার ঘর থেকে বেরিয়ে সুইমিং পুলের দিকে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, এত রাতে সুইমিং পুলে কি করতে যাচ্ছে তে? সে তের জন্য চিন্তিত হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সে দ্রুত পায়ে হেঁটে সুইমিং পুলের দিকে হেঁটে গেল। ইনডোর সুইমিং পুলের দরজার কাছে এসে জাংকুক থমকে গেল। ভিতর থেকে আসা নীলচে আলো এবং জলের মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে দরজা সামান্য ফাঁক করে ভিতরে উকি দেয়। সেখানে সে এমন এক দৃশ্য দেখলো যা তার বাস্তব জ্ঞানকে চুরমার করে দিল। জলের মাঝখানেতে তার মুখ চাঁদের আলোয় অপূর্ব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তার কোমরের নিচে কোনো পা নেই। সেখানে রয়েছে একটি দীর্ঘ উজ্জ্বল নীল এবং রূপালি আঁশযুক্ত লেজ। লেজটি জলের মধ্যে এমন ভাবে আলো ছড়াচ্ছে যেন শত শত হিরে মুক্ত ঝিকমিক করছে। তে এখন সম্পূর্ণ জলপরি রূপে সে মনের আনন্দে সাঁতার কাটছে, জলের মধ্যে ঘুরছে। তার স্বাভাবিক মানবিক ভয় তখন তার মুখে নেই। জাংকুক তার চোখে বিশ্বাস করতে পারছে না। এটা কি দেখছি আমি? এটা কি স্বপ্ন নাকি সত্যি? সে নিজে নিজের হাতে চিমটি কাটলো, দেখলো আসলে এটা সত্যি। তার মনে পড়ে গেল 15 বছর আগের সেই স্মৃতি। সেটা তাহলে কোনো স্বপ্ন ছিল না, সেটা আসলে সত্যি ছিল। শৈশবের স্মৃতি তার মনে গেঁথে যায় আরো বেশি করে। সেই সমুদ্র সৈকতে এবং সেই জলপরি। সে অনুভব করলো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বিস্ময়, ভয় এবং এক ধরনের অদ্ভুত আনন্দের মিশ্রণে স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে তে সেই কথাটা, যখন তে তাকে বলেছিল মানুষ আমাদেরকে ধরে মেরে ফেলে, না হলে আমাদেরকে বন্দি করে রাখে। জাংকুক আবারও জলের মধ্যে থাকা তের দিকে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এই জন্যই তে বাইরে যেতে চায় না? সে বুঝতে পারলো তে কেন মানুষের জগৎকে এত ভয় পায়। এখন জাংকুক তের প্রতি আরো বেশি সংবেদনশীল হয়ে উঠল। সে গোপনে তের ঘরের তাপমাত্রা পরিবর্তন করে দিল, ঘরের বাতাসকে আরো আর্দ্র করার ব্যবস্থা করলো। সবচেয়ে বড় কথা, সে বাড়ির বাইরের সুইমিং পুলটিকে সম্পূর্ণ ব্যক্তিগত এবং সুরক্ষিত করে তুললো, যাতে তে দিনের বেলাতেও সাঁতার কাটার সুযোগ পায়। সকালবেলা নাস্তার টেবিলে তে আর জাংকুক দুজনেই খাচ্ছে। জাংকুক বলে উঠল, তে, আমি সামনের সপ্তাহ থেকে আমাদের আউটডোর সুইমিং পুলটিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য বন্ধ রাখবো। তুমি কি সাঁতার কাটতে ভালোবাসো? তে বিস্মিত হয়ে গেল। সাঁতার? আমি জানি না, আমি জলকে ভয় পাই। জাংকুক মৃদু হাসে। ভয় কিসের? জল খুব শান্ত, আমি দেখেছি। তুমি চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকো, তোমার চোখে আমি সাগরের আহ্বান দেখতে পাই। আমি ব্যবস্থা করেছি যেন তুমি যখনই চাও সেখানে নিশ্চিন্তে সাঁতার কাটতে পারো। কেউ তোমাকে বিরক্ত করবে না। তুমি কি চেষ্টা করবে? তে অবাক হয়ে গেল। জাংকুক কিভাবে বুঝলো সে সাঁতার কাটতে পছন্দ করে? মুখে বলে উঠল, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? আমি তো আপনার কাছে শুধু একটা বোঝার মতো। তুমি আমার কাছে কি তা তুমি জানো না, কিন্তু আমি জানি তে। তুমি শুধু আমার কথা শোনো, যাও সাঁতার কাটো। আমি নিশ্চিত তুমি পানি ভালোবাসো। জাংকুকের এই অতিরিক্ত যত্ন, তেকে প্রোটেক্ট করার মন মানসিকতা, সেও গোপনে জাংকুককে ভালোবাসতে শুরু করে। কিন্তু সে এই ভয় কাটিয়ে উঠতে পারছিল না যে যদি জাংকুক তার জলপরি রূপ দেখে ফেলে, তবে সে অন্য মানুষের মতো তাকে বন্দি করতে চাইবে বা তাকে মেরে ফেলতে চাইবে। জাংকুক প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে দেখতো তে জলপরি রূপে তার পুলের জলে মনের আনন্দে খেলছে, যেন সে মুক্ত। জাংকুক একাকী সেই দৃশ্য দেখে হাসতো।
তার চোখে শুধু গভীর নিঃস্বার্থ প্রেম। সে প্রতিজ্ঞা করেছিল সে কখনোই তেকে ভয় দেখাবে না বা তাকে ছেড়ে যেতে বলবে না, বরং তাকে রক্ষা করবে। তের জলের মধ্যে মুক্ত সাঁতার দেখা তার কাছে ছিল এক ধ্যান। গভীর রাতে জলপরি রূপে পুলের স্বচ্ছ জলের ঢেউ তুলছিল তে। জাঙ্কুক লুকিয়ে তার দিকে তাকিয়েছিল, তার চোখ তের রূপালী লেজের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিল। সে মনে মনে বলে, তুমি এত ভয় পেয়ে থাকো কেন আমার জলপরি? আমি তো তোমার কোনো বন্দিকারী নয়। তোমার মুক্তি, তোমার আনন্দ, এগুলোই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। তে যখন সাঁতার কাটতো তখন তার মনের মধ্যে জাঙ্কুকের জন্য চাপা ভালোবাসা কাজ করত। জাঙ্কুক যে তাকে সাঁতার কাটার সুযোগ করে দিয়েছে তা সে বুঝতে পেরেছিল। সে মনে মনে বলে উঠল, জাঙ্কুক, তুমি কেন এত ভালো? কেন তোমার চোখে অন্য মানুষের মতো লোভ দেখি না? আমি জানি না তোমার কাছে আমি কেন এত নিরাপদ বোধ করি, কিন্তু আমি ভয় পাই যদি তুমি সত্যটা জানো, যদি তুমি অন্যরকম হয়ে যাও। তাই সাঁতার কাটতে কাটতে এক সময় মাথা তুলে আকাশের দিকে তাকায়। হঠাৎ তার চোখ পুলের পাশের একটি গাছের আড়াল থেকে আসা একটি মানবাকৃতির দিকে যায়। সে দেখলো সেখানে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার চোখে গভীর আবেগ, কোনো ভয় বা ঘৃণা নেই। তে হতবাক হয়ে যায়। সে দ্রুত জল থেকে উঠে পড়তে চায়। আতঙ্কিত কণ্ঠে বলে, কে? জাঙ্কুক, আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে? তে তার জলপরি লেজ লুকিয়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাঙ্কুক ধীরে ধীরে জলের কিনারায় এগিয়ে আসে। তার চোখে কোনো বিস্ময় নেই, শুধু গভীর প্রেম। আমি দেখেছি তে, আমি তোমাকে জলপরি রূপে দেখেছি অনেকদিন আগেই। তে কান্নায় ভেঙে পড়ে, তার লেজ ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করে। না প্লিজ, আমাকে বন্দি করবেন না, আমাকে মারবেন না প্লিজ। আমি আপনাকে বিশ্বাস করি। আপনিও কি আমাকে? এক মুহূর্তে পুলের কিনারায় বসে পড়ে জাঙ্কুক। থামোতে, আমার দিকে তাকাও। আমি তোমাকে বন্দি করব না, না তোমাকে মারবো। আমি মানুষ, কিন্তু আমি সবার মতো নয়। জাঙ্কুক ধীরে ধীরে জলে নেমে তের কাছে গেল। তের লেজ তখন স্পষ্ট। জাঙ্কুক এতদিন ঠিকমতো খেয়াল না করলো, এখন কাছ থেকে তের গলায় সেই গোলাপি মুক্তার মালাটা দেখতে পেল, যেটা ছোটবেলায় তেকে দিয়েছিল। মনে আছে সেই কথাতে, যখন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তুমি যখন আমাকে প্রথম দেখলে তুমি ভয় পেয়ে গিয়েছিলে এবং আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। সবকিছু মিলিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছোটবেলায় দেখেছিলাম তে, আমার মনে আছে। আমি কখনো ভুলিনি সেগুলো। আমি সেই স্মৃতি কখনোই মুছে ফেলতে পারবো না। তে তখন অবিশ্বাস্য আর ভয়ে কাঁপছিল। তার বিশ্বাস হচ্ছে না এটা কি সত্যি তার ছোটবেলার বন্ধু। সে চোখ বন্ধ করে নিজেকে গুটিয়ে নেয়। জাঙ্কুক ধীরে ধীরে তের ভিজে গলা থেকে গোলাপি মুক্তার মালাটা আলতো করে ধরে। এই মুক্তার মালা, তুমি এটা এখনো তোমার কাছে রেখেছো? তার মানে তুমি আমাকে ভুলে যাওনি? মনে আছে 15 বছর আগে এটা আমি তোমাকে দিয়েছিলাম সাগরের ধারে? আমি জাঙ্কুক, তোমার সেই বন্ধু। জাঙ্কুক, সেই জাঙ্কুক, আপনি ফিরে এসেছেন। এটা কি সত্যি? হ্যাঁ আমার জলপরি, আমি ফিরে এসেছি আর আমি তোমাকে ভালোবাসি এখন আরো বেশি করে। তুমি কেন আমাকে ভয় পাও? কেন নিজেকে লুকিয়ে রাখো? আমি জানি না মানুষরা এত গভীর ভালোবাসা দিতে পারে। আমাদের জগৎ বলে মানুষ লোভী, তারা আমাদের সৌন্দর্য ব্যবহার করে। জাঙ্কুক থেকে আলতো করে নিজের সাথে মিশিয়ে নেয়, তার ভেজা অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। তেও আস্তে আস্তে সায় দিতে থাকে জাঙ্কুকের সাথে। তার অব্যক্ত অনুভূতিগুলো জাগতে শুরু করে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, আমি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে চাই না তে, আমি শুধু তোমাকে চাই সারা জীবনের জন্য। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, কেউ কখনো তোমার সম্পর্কে জানতে পারবে না। আমি সবসময় তোমাকে রক্ষা করব। মুহূর্তে তের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়লো। সে সাথে সাথে জাঙ্কুককে আলিঙ্গন করলো। জাঙ্কুকও হেসে তেকে আলতো করে জড়িয়ে নিল, মুখ গুজে দিল তের ঘাড়ে। তার বিশ্বাস হচ্ছে না তার ছোটবেলার বন্ধুর তার ভালোবাসা এটা আসলে কোনো মিরাক্কেল। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি। আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুক তের গ্রীবাদেশ থেকে চুল সরিয়ে নিজের অধরদ্বয়ের স্পর্শ দিল। সাথে সাথে ডেকে উঠল, আর ভয় পেতে হবে না, আমরা একসাথে থাকবো। এই পৃথিবীতে যদি তোমার জায়গা না হয়, তবে আমি তোমার জন্য একটা নতুন জগৎ তৈরি করব। আমরা নতুন করে সবকিছু শুরু করব, একটা সমুদ্র সৈকতের কাছাকাছি, যেখানে তুমি যখন খুশি তখন সাঁতার কাটতে পারবে, আর কোনো ভয়ও থাকবে না।
জাংকুক, এত বড় ঝুঁকি কেন নিচ্ছেন? তাছাড়া আপনার ফ্যামিলি, সেই সব চিন্তা তোমার করতে হবে না, আমি সব সামলে নেব। এই পৃথিবীর সবকিছু তোমাকে পাওয়ার কাছে তুচ্ছ। আমি আর এক মুহূর্ত তোমার কাছ থেকে দূরে থাকতে চাই না। আমরা বিয়ে করব সেই সমুদ্র সৈকতে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। জাংকুক তাদের সম্পর্কের বিষয়ে তার পরিবারকেও জানালো। পরবর্তীতে জাংকুকের পরিবার প্রথমে মানতে চায়নি। এই সম্পর্কে তারা কিছুই জানে না, না আছে তের পরিবার, না আছে তের কোনো বংশ পরিচয়। কিন্তু পরবর্তীতে জাংকুকের জেদের কাছে, দৃঢ়তার কাছে তারাও হার মানতে বাধ্য হয়। তের সরলতা ধীরে ধীরে জাংকুকের পরিবারকে প্রভাবিত করে। জাংকুক তার সমস্ত কাজ দ্রুত গুটিয়ে নিয়ে সেই নির্জন সমুদ্র সৈকতের কাছাকাছি জমি কিনে ফেলল, যেখানে তাদের শৈশবে প্রথম দেখা হয়েছিল। সেখানে সে একটি অত্যাধুনিক কাঁচের দেয়ালযুক্ত এবং সমুদ্রের ঢেউ থেকে সুরক্ষিত এক চমৎকার বাড়ি তৈরি করলো। এই বাড়ির উঠানে ছিল একটি বিশাল প্রাকৃতিক জলের লুপযুক্ত পুল, যা সরাসরি সমুদ্রের সাথে যুক্ত ছিল। পরের দিন সন্ধ্যায় জাংকুক তেকে সেই নতুন বাড়ির সামনে নিয়ে গেল। তের চোখে পট্টি দেওয়া, এটা আমাকে কোথায় নিয়ে আসছেন? আরে একটু ধৈর্য ধরো, চোখ খুললেই দেখতে পারবে। কিছুক্ষণের মধ্যে জাংকুক তের চোখের বাঁধা পট্টিটা খুলে ফেললো। তে অবাক হয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। এত সুন্দর বাড়ি, নিজের অজান্তে তার চোখে অশ্রু এসে ধরা দিল। এটা কি সত্যিই জাংকুক? হ্যাঁ তে, সত্যি। আমরা বিয়ের পর এখানেই থাকবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি হয়তো কোনো স্বপ্নের মধ্যে আছি। এটা কোনো স্বপ্ন নয় তে, এটা বাস্তব। তে খুশিতে প্লাবিত হয়ে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক ও তেকে আগলে নেয়। জাংকুক অনুভব করতে পারে তে ফুপিয়ে ফুপিয়ে কাছে। সে তেকে নিজের বুক থেকে সরিয়ে তের মুখখানা নিজের হাতের আদলে নিয়ে নেয়। অন্য হাত দিয়ে তের চোখের পানি মুছে দেয়। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাংকুক ধীরে ধীরে তার উষ্ণদয় তের অধরের সাথে মিশিয়ে দেয়। দুজনেই ব্যস্ত হয়ে পড়ে সুধা পান করতে। অতঃপর ঘনিয়ে আসলো সেই দিনটি। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই রক্তিম আভার মধ্যে সেই পুরনো নির্জন সমুদ্র সৈকতের বালিয়া বাড়িতে তাদের বিয়ে হয়। তে পড়েছিল সাদা হালকা রঙের একটি গ্রাউন, যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছিল। জাংকুক পরেছিল ফর্মাল ড্রেস। সেখানে জাংকুকের পরিবারের সবাই উপস্থিত ছিল এবং সবাই ভীষণ খুশি। তেগুকের বাসর রাত তাদের নতুন বাড়িতেই হবে। তে বসে আছে বেডে, সে মুগ্ধ নয়নে পরিবেশটা দেখছে। কি সুন্দর, আর রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এরই মধ্যে জাংকুক রুমে প্রবেশ করে। মুহূর্তে তীর বুক থক করে ওঠে। এতদিন জাংকুকের সাথে থাকলেও আজকের মতো অনুভূতি কখনোই হয়নি তার। কেন জানি ভীষণ লজ্জা লজ্জা পাচ্ছে সে। তের কাছে এসে বেডে বসে। তের অবস্থা দেখে জাংকুকের খুব হাসি পেল। সে তের হাত ধরে নিজের কাছে নিয়ে একটা আংটি পরিয়ে দিল। তারপর সেখানে নিজের ঠোঁটের স্পর্শ দিল। তের বুক ধরপড় করতে শুরু করেছে। মনে হচ্ছে তার ধরফরানি জাংকুক শুনে ফেলবে। জাংকুক তের দু গালে হাতে রেখে তের কপালে আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ করে। তারপর বলে ওঠে, তুমি অনেক ক্লান্ত, যাও ফ্রেশ হয়ে এসো। আর আমিও ফ্রেশ হয়ে আসছি। অতঃপর জাংকুক চলে যায় গেস্ট রুমে, আর তে তার রুমে ফ্রেশ হয়ে নেয়। তে যখন ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই জাংকুক রুমে প্রবেশ করে। তেকে এখন এতটাই স্নিগ্ধ লাগছে যে জাংকুক চোখ ফেরাতে পারছে না। সে ধীরে ধীরে তের কাছে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয়। ঘরের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দেয়। তে নিজেকে সমর্পণ করে দেয় জাংকুকের হাতে। জাংকুক তার ভালোবাসার মানুষকে নিজের করে নেয়। রাতটি হয় মধুর এবং দীর্ঘ। বিয়ের পর জাংকুক এবং তে তাদের নতুন বাড়িতে সুখী জীবন শুরু করে। তাদের জীবন ছিল ভালোবাসার এক অদ্ভুত ভারসাম্য। দিনের বেলা তে ছিল জাংকুকের পাশে একজন সাধারণ মানবীর মতো, এবং জাংকুকের ব্যবসায়িক মিটিংগুলোতেও তার পাশে থাকতো। কিন্তু রাতের বেলা জাংকুক যখন কাজ শেষ করে ফিরত, তখন সে তেকে দেখত তাদের প্রাকৃতিক পুলের দিকে তাকিয়ে থাকতে। এক রাতে জাংকুক তেকে আলতো করে কোলে তুলে নিয়ে পুলে নেমে যায়। জাংকুক, কি করছেন? আমি তো ভিজে যাব। জাংকুক তেকে জলে ছেড়ে দিয়ে বলে ওঠে, ভিজে গেলে কি হবে? আমি তোমার জগৎ অনুভব করতে চাই। এখন আমার জন্য তোমার জলপরি রূপ দেখাও তো তে। আমি তোমার লেজটি দেখতে চাই, যা আমাকে প্রথমবার ভয় দেখিয়েছিল আর এখন আমাকে পাগল করে তোলে।
তে লজ্জায় হেসে ওঠে। মুহূর্তের মধ্যে তার পা লেজে পরিণত হয় একটি বিশাল রূপালী উজ্জ্বল লেজ। জাঙ্কুক লেজটি তার হাতে তুলে নিয়ে আলতো করে চুম্বন করে। তুমি কত সুন্দর তে, আমার জলপরি। তুমি আমার জীবনকে এক ফ্যান্টাসি উপন্যাসে পরিণত করেছো। তারা দুজনে সেই স্বচ্ছ জলে একসাথে সাঁতার কাটতে থাকে। এক সময় ক্লান্ত হয়ে একে অপরকে দুজন বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। জাঙ্কুক ডুব দেয় তের মাঝে। তেও বাধা দেয় না, সেও সায় দিতে থাকে জাঙ্কুকের সাথে। এভাবেই কাটতে থাকে তাদের সুন্দর রোমান্টিক জীবন। এক পূর্ণিমা রাতে সমুদ্রের ঢেউ বাড়ির পুল পর্যন্ত এসে আশ্রয় পড়ছিল। জাঙ্কুক সারাদিনের কাজ শেষ করে ঘরে ফিরে তেকে দেখতে পেল তাদের পুলের পাশে শুয়ে থাকতে। তে তখন পূর্ণ জলপরি রূপে ছিল। চাঁদের আলোয় তার রূপালী নীল লেজটি মুক্তোর মতো জ্বলছিল। জাঙ্কুক নিঃশব্দে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে, ফিসফিস করে লেজের আঁশ স্পর্শ করে। আমার জলপরি, তুমি এত সুন্দর কেন? আমি প্রতি রাতে ভয় পাই তুমি হয়তো আমাকে রেখে তোমার সাগরের গভীরে চলে যাবে। তে ধীরে ধীরে চোখ খুলে জাঙ্কুকের হাত ধরে বলে ওঠে, আপনার ভয় বৃথা জাঙ্কুক। আমার লেজ সমুদ্রে সাঁতার কাটতে পারে, কিন্তু আমার হৃদয় আপনার পাশে বাঁধা। এই জল এখন আমার কাছে ততটাই আপন যতটা আপনি, কিন্তু এটা আপনার উষ্ণতার বিকল্প হতে পারে না। জাঙ্কুক হাসলো। সে ঝুঁকে তের উষ্ঠে আলতো করে চুম্বন করলো। আজ রাতে আমি তোমাকে বাইরে নিয়ে যেতে চাই। তুমি কি ভয় পাও? তোমার কি বেশি কষ্ট হয় যখন ডাঙায় থাকো? তে গভীর দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কষ্ট হয়, কিন্তু তোমার ভালোবাসা সেই কষ্ট দূর করে দিতে পারে। আমি মানুষের জগতে আপনার স্ত্রী হতে চাই, শুধু জলের রানী নয়। তে ধীরে ধীরে জল থেকে উঠে এলো। যখন সে সম্পূর্ণ ডাঙায় উঠল, অলৌকিকভাবে তার লেজ দুটো নরম সুন্দর পায়ে রূপান্তরিত হলো, যেন সে এক জাদুকরী নারী। জাঙ্কুক তেকে আলতো করে কোলে তুলে নিয়ে তাদের ঘরের দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন রেডি হয়ে বাইরে ডিনার করতে চলে যায়। বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়। জাঙ্কুক তেকে কোলে করেই রুমের মধ্যে প্রবেশ করে। আপনি এত রোমান্টিক কেন জাঙ্কুক? আপনি যখন আমার লেজে স্পর্শ করেন তখন আমার পুরো শরীর যেন এক অন্যরকম স্রোতে ভেসে যায়। জাঙ্কুক তের হাত ধরে তার আঙুলে চুম্বন করে, কারণ তোমার সব কিছুই আমাকে নেশাগ্রস্ত করে তোলে তে। জাঙ্কুক তেকে বেডে শুয়ে দেয়। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের হাতে নিজেকে সমর্পণ করলো। এটি কেবল আবেগ নয়, এটি ছিল আত্মার মিলন। ভোরের আলো যখন কাচের ঘরের মধ্যে দিয়ে প্রবেশ করছিল, জাঙ্কুক ও তে তখন একে অপরের বাহু ধরে আবদ্ধ ছিল। তে জেগে ওঠে, জাঙ্কুকের বুকে মাথা রেখে। সকাল হয়ে যাচ্ছে জাঙ্কুক, কিন্তু আমার মন চাইছে না আপনার কাছ থেকে এখন দূরে যেতে। জাঙ্কুক তেকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে ধরে। তোমাকে দূরে যেতে হবে না তে, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারো। আমি চাই তুমি সারা জীবন এভাবেই থাকো আমার কাছে। এভাবেই জাঙ্কুক আর তের প্রেম একটি নতুন আবেগময় মাত্রা লাভ করলো। তাদের ভালোবাসা ছিল এক সুন্দর উষ্ণ ফ্যান্টাসি, যা সমস্ত মানবিক এবং প্রাকৃতিক নিয়মকে অতিক্রম করেছিল। এই সত্যিটা কেউ কখনোই জানতে পারেনি, একমাত্র জাঙ্কুক ছাড়া। আর তে এটাই চেয়েছিল, কেউ না জানুক তার সত্যিটা, একমাত্র জাঙ্কুক ছাড়া। আর এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটলো। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।